ভারত নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কত কিছু। বিশাল একটা দেশ, যার পরতে পরতে লুকিয়ে আছে নানা বৈচিত্র্য। চলুন আজ আমরা একসঙ্গে বেরিয়ে পড়ি আমাদের এই দেশটাকে নতুন করে চিনতে। এর অসাধারণ প্রাকৃতিক গঠন থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান সবকিছু আমরা ধাপে ধাপে দেখব। সত্যি, এক দেশে যে কত রূপ থাকতে পারে তা ভারতকে না দেখলে বিশ্বাসই হয় না। একদিকে দেখুন উত্তরে সেই আকাশ ছোঁয়া বরফে ঢাকা পাহাড়, আবার অন্যদিকে পশ্চিমে চলে গেলে দেখবেন মাইলের পর মাইল ধু ধু মরুভূমি, আবার কোথাও দিগন্ত জোড়া সবুজ উর্বর সমভূমি। দেশের প্রত্যেকটা কোণায় যেন একটা আলাদা গল্প, একটা আলাদা রূপ অপেক্ষা করে আছে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে এত বড় একটা দেশ, পৃথিবীর মানচিত্রে এর জায়গাটা ঠিক কোথায়? চলুন প্রথমে সেটাই দেখে নিই। এই দেখুন, ভারত রয়েছে এশিয়ার দক্ষিণে, একেবারে একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আর খেয়াল করে দেখুন, এটা কিন্তু একটা বিশাল উপদ্বীপ, মানে এর তিন দিকেই রয়েছে জল: আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। আর ঠিক এই ভৌগোলিক অবস্থানটাই কিন্তু যুগ যুগ ধরে ভারতের ইতিহাস আর আবহাওয়াকে গড়ে তুলেছে। উপদ্বীপ মানে কি, তাই তো? সোজা কথায়, যে জমির তিন দিকে জল আর একদিকে স্থল, তাকেই উপদ্বীপ বলে। আর আমাদের দেশ ভারত ঠিক তাই। পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণে ভারত মহাসাগর, তিন দিক থেকেই সমুদ্র দিয়ে ঘেরা। এবার একটু টেকনিক্যাল দিকে আসি, মানে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। এই যে সংখ্যাগুলো দেখছেন, এগুলোই বলে দেয় আমাদের দেশ উত্তর থেকে দক্ষিণে আর পূর্ব থেকে পশ্চিমে কতটা বিস্তৃত। আর এই বিশাল বিস্তারের জন্যই তো কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, সব জায়গার আবহাওয়া, গাছপালা, এমনকি মানুষের জীবনযাত্রাও এত আলাদা। একটা মজার ব্যাপার কি জানেন? আমাদের দেশের একেবারে পূর্ব আর পশ্চিম প্রান্তের মধ্যে সময়ের একটা বড় পার্থক্য তৈরি হয়, মানে দ্রাঘিমাংশের ফারাকটা প্রায় ২৯ ডিগ্রির মতো। কিন্তু প্রশ্ন হলো, এই সময়ের পার্থক্যটা হয় কেন? এই পার্থক্যের উত্তরটা হলো প্রায় ২ ঘণ্টা। ভাবুন একবার, দেশের একেবারে পূর্বে অরুণাচল প্রদেশে যখন সকাল হয়ে সূর্য উঠে যায়, তখন পশ্চিমে গুজরাটে কিন্তু তখনও ঘুটঘুটে অন্ধকার, ভোর হতে তখনও প্রায় ২ ঘণ্টা বাকি। তো এই ২ ঘণ্টার ফারাক নিয়ে চললে তো মুশকিল। ভাবুন তো, ট্রেন, ফ্লাইট, অফিসের সময় সব কিছুতে একটা বিশাল গণ্ডগোল লেগে যেত। এই সমস্যাটা মেটাতেই ৮২ ডিগ্রি ৩০ মিনিটস পূর্ব দ্রাঘিমা রেখাটাকে আমাদের দেশের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়েছে। তাই তো অরুণাচল বা গুজরাট সবার ঘড়িতে একটাই সময় দেখায়। তো আমরা ভারতের বিশাল আকার আর সময়ের ব্যাপারটা তো বুঝলাম। এবার চলুন দেখি, এই বিশাল দেশটার আশেপাশে কারা আছে, মানে আমাদের প্রতিবেশী দেশ কোনগুলো। আচ্ছা, ভারতের আয়তনটা ঠিক কতটা বড় সে সম্পর্কে একটা ধারণা করা যাক। প্রায় ৩২,৮৭,০০০ বর্গ কিলোমিটার। সংখ্যাটা হয়তো শুনে বোঝা কঠিন, কিন্তু এভাবে ভাবুন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব প্রায় ৩,২০০ কিলোমিটার, আর গুজরাট থেকে অরুণাচল প্রদেশ প্রায় ২,৯০০ কিলোমিটার। এই বিশালতাই তো দেশের জলবায়ু আর সংস্কৃতিতে এত বৈচিত্র্য এনেছে। ভারতের চারপাশে, মানে স্থলভাগের সীমানায় রয়েছে মোট ৭টা দেশ। এই দেশগুলোর সাথে আমাদের শুধু সীমান্তই নয়, জড়িয়ে আছে ইতিহাস, বাণিজ্য আর সংস্কৃতির আদান-প্রদান। সুরক্ষা তো একটা বড় ব্যাপার বটেই, কিন্তু তার পাশাপাশি এই সীমান্তগুলো আমাদের প্রতিবেশীদের সাথে যোগাযোগের একটা মাধ্যমও। এগুলো তো গেল স্থলভাগের প্রতিবেশী। সমুদ্রপথেও কিন্তু আমাদের প্রতিবেশী আছে। ঠিক দক্ষিণে দেখুন, পক প্রণালী দিয়ে আলাদা হওয়া শ্রীলঙ্কা, আর রয়েছে মালদ্বীপ। এখন প্রশ্ন হল, এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশকে চালানো হয় কিভাবে? সহজ উত্তর হল, দেশটাকে ছোট ছোট অংশে ভাগ করে। আর এ ভাগগুলোই হল রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল, যাতে শাসন ব্যবস্থা মসৃণভাবে চলে। এই সুবিধার জন্যই ভারতকে এখন ২৮টা রাজ্য আর ৮টা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। আর আমাদের দেশের জাতীয় রাজধানী হল নতুন দিল্লি। একটা বেশ মজার তথ্য হল, আমাদের দেশের বেশিরভাগ রাজ্যই কিন্তু তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে, মানে যেখানে যে ভাষার মানুষ বেশি সেই নিয়ে একটা রাজ্য। আর এই রাজ্যগুলো কিন্তু সব এক মাপের নয়, এদের আকারেও অসংখ্য পার্থক্য। একদিকে যেমন রয়েছে ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান, ঠিক তার উল্টো দিকে রয়েছে সবচেয়ে ছোট রাজ্য গোয়া। তো রাজনৈতিক ভাগটা তো বোঝা গেল। এবার চলুন আসল মজায় ফেরা যাক। আমরা এবার একটা ভার্চুয়াল ট্যুরে বেরোব, দেখব ভারতের ভূপ্রকৃতি কতটা বৈচিত্র্যময়। ভারতের ভূপ্রকৃতিকে যদি আমরা দেখি, তাহলে একে কয়েকটা প্রধান ভাগে ভাগ করা যায়।
যেমন ধরুন উত্তরে বিশাল পর্বতমালা, তার ঠিক নিচে বিস্তীর্ণ সমভূমি, আবার দক্ষিণ দিকে রয়েছে মালভূমি, আর দুপাশে লম্বা উপকূল আর সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপপুঞ্জ। চলুন এক এক করে এই সবগুলো অঞ্চল একটু ঘুরে দেখি। সবার প্রথমে আসি উত্তরে। এখানে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বিশাল হিমালয় পর্বতমালা। হিমালয় মানেই হল বরফের ঘর। আর এই হিমালয় কিন্তু একটাই পর্বতশ্রেণী নয়, এটা আসলে 3টে সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে তৈরি। একেবারে উত্তরে হিমাদ্রি, মাঝে হিমাচল আর সবশেষে দক্ষিণের শিবালিক। হিমালয় থেকে নামলেই চোখে পড়বে উত্তরের বিশাল সমভূমি। এই সমভূমি এত উর্বর কেন জানেন? কারণ হিমালয় থেকে বয়ে আসা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো নদীগুলো লক্ষ লক্ষ বছর ধরে পলিমাটি বয়ে এনে এখানে জমা করেছে। আর এই উর্বর মাটি কিন্তু আমাদের দেশের চাষবাসের একেবারে শিরদাঁড়া। আর এই নদীগুলোর শক্তি যে কতটা তার একটা অসাধারণ উদাহরণ হল আমাদের সুন্দরবন। গঙ্গা আর ব্রহ্মপুত্র নদ মিলে এখানেই তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। নদী যে কিভাবে নিজের হাতে একটা আস্ত জঙ্গল সহ ভূমি তৈরি করতে পারে, সুন্দরবন তার জীবন্ত প্রমাণ। এবার সমভূমি থেকে আরও দক্ষিণে যাওয়া যাক। এখানে রয়েছে একটা ত্রিভুজের মতো দেখতে উপদ্বীপীয় মালভূমি। এই অঞ্চলটা হলো ভারতের খনিজের ভাণ্ডার। এর পশ্চিমে রয়েছে পশ্চিমঘাট আর পূর্বে পূর্বঘাট পর্বতমালা। কয়লা থেকে শুরু করে আকরিক, লোহা, কত যে মূল্যবান খনিজ সম্পদ এখানে লুকিয়ে আছে তার ইয়াত্তা নেই। আচ্ছা, ভারতের ভূখণ্ডের কথা তো হলো, এবার একটু দ্বীপের দিকে যাই। আমাদের দেশে দুটো প্রধান দ্বীপপুঞ্জ আছে, তার মধ্যে একটা হলো লাক্ষাদ্বীপ। এটা কিন্তু কোনো সাধারণ দ্বীপ নয়, এটা আসলে প্রবাল বা কোরাল দিয়ে তৈরি। পলিপ নামের এক ধরনের ছোট্ট সামুদ্রিক প্রাণী আছে, তাদের কঙ্কাল লক্ষ লক্ষ বছর ধরে জমেই এই অপূর্ব সুন্দর দ্বীপগুলো তৈরি হয়েছে। তাহলে একদিকে যেমন আরব সাগরে রয়েছে প্রবাল দিয়ে তৈরি লাক্ষাদ্বীপ, তেমনি অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর এগুলো কি দিয়ে তৈরি জানেন? এগুলো আসলে সমুদ্রের তলায় থাকা বিশাল আগ্নেয়গিরির জেগে থাকা চূড়া। ভাবুন, একদিকে প্রবাল আর অন্যদিকে আগ্নেয়গিরি। এই দুটো দ্বীপপুঞ্জ ভারতের ভৌগোলিক বৈচিত্র্যকে আরও কতখানি বাড়িয়ে দিয়েছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? বরফে ঢাকা হিমালয় থেকে শুরু করে গরম উপকূল, মরুভূমি থেকে ঘন জঙ্গল, এই যে অবিশ্বাস্য প্রাকৃতিক বৈচিত্র্য, এটা শুধু মানচিত্রের কয়েকটা দাগ বা রঙের খেলা নয়, এটাই ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আসল ভিত্তি। এখানকার ভূগোলই ঠিক করে দেয় এখানকার মানুষের পোশাক কী হবে, তারা কি খাবে, তাদের জীবনযাত্রা কেমন হবে। ভূপ্রকৃতি আসলে গড়ে তুলেছে আমাদের সংস্কৃতি।